নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার বা বেছে নেওয়ার পরে বেশ কয়েক মাস কেটে গিয়েছিল। নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার নিজের টিম গঠন করতে পারছিলেন না বা চেষ্টায় ছিলেন, আলাপ আলোচনার স্তরে ছিলেন। যে কারণেই হোক, অবশেষে বেশ কয়েক মাস পরে তিনি তার নিজের টিম ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগঠন, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং কেন্দ্রীয় সম্পাদকদের নাম। এর মধ্যে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে মহিলাদের সংখ্যা গতবারের যে টিম ছিল তার তুলনায় সামান্য হলেও কমেছে। এমনকি সম্পাদকদের যে লম্বা তালিকা, তাতে কোনো মহিলার নাম রাখা হয়নি। যদিও বেশ কয়েকজন মহিলা অন্যান্য পদে স্থান পেয়েছেন, কিন্তু মহিলাদের জন্য যে সংরক্ষণের কথা সর্বস্তরে রাজনীতিতে, সংসদে বিজেপি বলে থাকে, এই টিম তার তুলনায় কিছুটা খামতি রয়েছে বলেই মনে করা যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, এমন কয়েকজন ব্যক্তিকে এবারে সামনে নিয়ে আসা হয়েছে যারা এর আগে বেশ কয়েক বছর বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন না। যেমন আমি কয়েকটি নাম আপনাদের কাছে বলতে চাই। বসুন্ধরা রাজে তিনি অনেক বছর সামনে ছিলেন না। রাজস্থানের এই নেত্রী যথেষ্ট প্রভাব রাখেন রাজস্থানে এবং নানা এলাকায়। সামনে নিয়ে আসা হয়েছে রাম মাধবকে, যিনি আরএসএসের একেবারে শীর্ষ স্তরে নেতা ছিলেন, মুখপাত্র ছিলেন। তাকে বিজেপিতে নিয়ে আসা হয়েছিল। পরে রাম মাধব নানান কারণে কিছুটা পেছনে চলে যান, পর্দার আড়ালে চলে যান। অনেকে বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার কিছু ব্যাপারে মতান্তর হয়েছিল। সেটার ব্যাপারে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না, কিন্তু এখন দেখা গেল রাম মাধবকে আবার ফিরিয়ে আনা হলো। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালকে কেন্দ্রীয় কোষাধ্যক্ষের দায়িত্ব বা ট্রেজারারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়ার তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে বিজেপির আইটি সেলের প্রধান যিনি ছিলেন, সেই অমিত মালব্য। এখন এই যে নতুন টিম, তার থেকে কি সিগন্যাল পাওয়া যায়? একটা কথা স্পষ্ট, যে সারা দেশে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রী, যুবক যুবতীরা তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে, তাদের ক্ষোভ নিয়ে, দুঃখ নিয়ে যেভাবে পথে নামছে, তাতে সেই প্রজন্মের সঙ্গে গভীর যোগাযোগ রাখেন এরকম কোনো বড় মুখকে এই টিমে কিন্তু দেখা যাচ্ছে না। বরং বিনোদ তাওড়ে, বনসল, বিএল সন্তোষের মতো নেতাকে সংগঠনের মুখ্য জায়গায় রাখার মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে মোটের ওপরে বিজেপি যে হিন্দুত্বের লাইন নিয়ে চলছিল, সেই হিন্দুত্বের লাইন নিয়েই তারা চলবে। জানা যাচ্ছে যে বিনোদ তাওড়ে, যিনি বিহারে নির্বাচনের দায়িত্বে ছিলেন এবং ব্যাপক সাফল্য পেয়েছিলেন, তাকে উত্তরপ্রদেশে নির্বাচনের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। এটাই মানে হতে পারে যে কেবলমাত্র যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথের হাতে পুরোটা না ছেড়ে বিনোদ তাওড়েকে সেখানে নিয়ে গিয়ে, এবং বিনোদ তাওড়ের মতো এত প্রবীণ এবং অত্যন্ত প্রভাবশালী নেতাকে সেখানে পাঠিয়ে
কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের জায়গাটা পাকাপোক্ত করলো বলেই আমরা জানি যে সামনের বছরটা কিন্তু অনেকগুলো রাজ্য বিধানসভার বছর। আমি একটা তালিকা যদি আপনাদের কাছে দেই তাহলে সেটা এরকম: গোয়াতে বিধানসভা শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি, উত্তরাখণ্ডে 14 ফেব্রুয়ারি, পাঞ্জাবে 20 ফেব্রুয়ারি, মণিপুরে 5 মার্চ, উত্তর প্রদেশে 7 মার্চ এবং হিমাচল প্রদেশে 12 নভেম্বর, গুজরাট 5 ডিসেম্বর। অর্থাৎ দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মার্চে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। এই রকম 5টা রাজ্য রয়েছে এবং তার মধ্যে উত্তর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে, যেমন উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। বিশেষ করে উত্তরপ্রদেশের নির্বাচন বিজেপির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনের সময় বিজেপি সেখানে বড়সড় ধাক্কা খেয়েছিল সমাজবাদী পার্টি কংগ্রেস জোটের কাছে। এবারে যদি উত্তরপ্রদেশে ভালো ফলাফল না করতে পারে বিজেপি, তাহলে তার অভিঘাত 2029 সালে লোকসভা নির্বাচনে বড় করে পড়তে চলেছে। এটা মনে করা যেতে পারে যে এই টিমকে নিয়েই রাজ্য বিধানসভা নির্বাচনগুলোতে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অবশ্যই সর্বোচ্চ জায়গায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেক সিনিয়র মন্ত্রীরা। বছরের শেষ দিকে, যেমন আমি বললাম, বছরের শেষ দিকে হিমাচল প্রদেশ, গুজরাটের নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে, কেননা হিমাচল প্রদেশে এখন কংগ্রেসের সরকার। গুজরাটে গত নির্বাচনে বিরাট বিপুল গরিষ্ঠতায় জিতেছিল বিজেপি। সুতরাং 2027টা যখন শেষ হবে, তখন যদি গুজরাট হিমাচল প্রদেশে বিজেপির ফলাফল খারাপ হয়, সেটা 2029-এর লোকসভা নির্বাচনে বড় প্রভাব সৃষ্টি করতে পারে। এক কথায় বলা যেতে পারে যে রাজ্য বিধানসভাগুলোর দিকে তাকিয়ে যে টিম গঠন করা হয়েছে, সেই টিম পুরনোদের নেতৃত্বে রেখেই গঠন করা হয়েছে। পুরনোরা যে সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদের চেনা লাইন নিয়ে চলেন, সেই চেনা রাজনীতিকেই সামনে রাখা হয়েছে। অর্থাৎ সারা দেশ জুড়ে নবীন প্রজন্মের এই ছেলেমেয়েরা, তারা তাদের যে দাবি দেওয়া ইত্যাদি নিয়ে কথা বলতে শুরু করেছে, আন্দোলন করতে শুরু করেছে, তার বিশেষ কোনো প্রতিফলন দেখা গেল না এই নতুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। আমরা নজর রাখবো আরও একটি দিকে। পীযূষ গোয়াল, তাকে কোষাধ্যক্ষ করা হয়েছে। অনেকে মনে করেন পীযূষ গোয়ালের ওপর তেমন একটা সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। পীযূষ গোয়াল অনেক চেষ্টা করেও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে এখনও সাফল্য লাভ করতে পারেননি। সেক্ষেত্রে তাকে সংগঠনে সরিয়ে দিয়ে মন্ত্রিসভা যখন পুনর্বিন্যাস করা হবে, নতুন করে সাজানো হবে, সেখানে পীযূষ গোয়াল কি বাদ পড়তে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে? এই একটা কথাবার্তাও কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়েছে। আমরা নজর রাখবো মন্ত্রিসভার রদবদল কি হয় এবং এই কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব তারা কিভাবে কাজ শুরু করেন, সেদিকে যেমন আপডেট আসবে আপনাদের জানাতে থাকবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।